আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ও মহাকাশ খাতের সঙ্গে যুক্ত দুটি বিশাল শিল্প প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। শনিবার এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে তাদের অ্যারোস্পেস ফোর্স এবং নৌবাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। আঘাত করা প্রধান দুটি স্থাপনার একটি হল ইমিরাত অ্যালুমিনিয়াম প্ল্যান্ট। এখানে বিশ্বের দীর্ঘতম অ্যালুমিনিয়াম উৎপাদন লাইন রয়েছে, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা ১.৩ মিলিয়ন টন। দ্বিতীয় স্থাপনাটি অ্যালুমিনিয়াম বাহরাইন প্ল্যান্ট। প্রতিষ্ঠানটি সরাসরি মার্কিন বিনিয়োগ ও অংশীদারিত্বে পরিচালিত হয়। আইআরজিসি জানিয়েছে প্ল্যান্টটি মার্কিন সামরিক শিল্প উৎপাদনে কাঁচামাল সরবরাহের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিবৃতিতে বলা হয়, পারস্য উপসাগরের উপকূলীয় দেশগুলো থেকে মার্কিন জায়নবাদী শত্রুরা আমাদের প্রিয় দেশের শিল্প অবকাঠামো লক্ষ্য করে যে বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড চালাচ্ছে তার জবাবেই এই হামলা চালানো হয়েছে। এই হামলার পর আইআরজিসি এক কঠোর সতর্কবার্তা জারি করেছে। বাহিনীটি জোর দিয়ে বলেছে, ইরানের সার্বভৌমত্বের ওপর যে কোনো হুমকির প্রতিক্রিয়া এখন থেকে আর কেবল চোখের বদলে চোখ বা সমানুপাতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না। বিবৃতিতে বলা হয়, যে কোনো পর্যায়ের আগ্রাসনের বিপরীতে এখন থেকে শত্রুর সামরিক ও অর্থনৈতিক কাঠামোর উপর এমন বিধ্বংসী আঘাত আনা হবে যা তাদের কল্পনাকেও ছাড়িয়ে যাবে। ইরানের উপর আগ্রাসন চালানোর পর দেশটিতে স্থল অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওই সংবাদ সামনে আসার পর ইরানের গণমাধ্যম তেহরান টাইমস তাদের ইংরেজি সংস্করণের প্রথম পাতায় শিরোনাম করেছে ওয়েলকাম টু হেল বা জাহান্নামে স্বাগতম। প্রতিবেদনে যুক্তরাষ্ট্রকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলা হয়েছে, কোনো মার্কিন সেনা যদি ইরানের মাটিতে পা রাখে তবে তারা কফিনে করেই ফিরবে। এই সতর্কবার্তা এমন সময় এসেছে যখন মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে ইরান যুদ্ধ শুরুর ১ মাস পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের নতুন পদক্ষেপের অংশ হিসেবে শনিবার হাজার হাজার মার্কিন নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। সেন্টকম এক পোস্টে এ তথ্য নিশ্চিত করলেও সেনারা সুনির্দিষ্টভাবে কোথায় অবস্থান করবেন তা স্পষ্ট করেনি। এই সংবাদের প্রেক্ষিতে একজন ইরানি কর্মকর্তা জানান, যদি যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালায় তবে তেহরান হুথি বিদ্রোহীদের সক্রিয় করবে। ইয়েমেন ভিত্তিক এই গোষ্ঠীকে লোহিত সাগরে জাহাজ চলাচলের উপর আবার হামলা চালানোর নির্দেশ দেয়া হতে পারে, যা যুদ্ধের নতুন ফ্রন্ট খুলে দেবে। তবে ট্রাম্প ধারাবাহিকভাবে বলে আসছেন তিনি ইরানের বিরুদ্ধে স্থলযুদ্ধে সেনা পাঠানোর কোনো ইচ্ছা রাখেন না। অতিরিক্ত মার্কিন সেনারা কোথায় অবস্থান নেবে তাও স্পষ্ট নয়। তবে প্রতিবেদনে বলা হয়েছে তাদের সম্ভবত ইরান ও তার গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ আইল্যান্ডের কাছাকাছি স্থাপন করা হতে পারে। ইরান এবং আঞ্চলিক প্রতিরোধ সংগঠনগুলোর উপর চলমান মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলি ভূখণ্ডে দ্বিতীয় দফায় বড় ধরনের হামলা চালিয়েছে। শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইয়েমেনি বাহিনী এই অভিযানের কথা জানায়। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, এই অভিযানের সাংকেতিক নাম দেওয়া হয়েছে হোলি জিহাদ ব্যাটল বা পবিত্র জিহাদ যুদ্ধ। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে জায়নবাদী শত্রুদের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে এক ঝাঁক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এই হামলা সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। এর কিছুক্ষণ আগে দক্ষিণাঞ্চলের সংবেদনশীল ও কৌশলগত ইসরায়েলি লক্ষ্যবস্তুতে এক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যার পরপরই এই দ্বিতীয় দফার হামলা চালানো হলো। দ্বিতীয় এই হামলার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে ইয়েমেনি বাহিনী জানায়, তারা এটি পরিচালনা করেছে গর্ব, সম্মান এবং প্রতিরোধের ভূমি ইরানের প্রতি সমর্থন জানাতে। একই সঙ্গে ফিলিস্তিনি, লেবানিজ ও ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করাও এই অভিযানের অন্যতম লক্ষ্য। ইয়েমেনি সশস্ত্র বাহিনী স্পষ্ট করে বলেছে, তাদের এই হামলাগুলো এই অঞ্চল জুড়ে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইরান ও আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রতিশোধমূলক হামলার সঙ্গে সমন্বয় করে চালানো হয়েছে। ইরানের একটি প্রধান বিশ্ববিদ্যালয়ে হামলার তীব্র নিন্দা জানিয়ে মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়কে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছে ইরানের আইআরজিসি। শনিবার এক বিবৃতিতে বাহিনীটি মার্কিন জায়নবাদী বাহিনীর কঠোর সমালোচনা করে জানায়, আগ্রাসী শক্তিগুলো আবারও ইরানের শিক্ষা প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু বানিয়েছে। শনিবার ওই বিশ্ববিদ্যালয়ে হামলার ফলে কিছু বৈজ্ঞানিক ও গবেষণা কেন্দ্র ধ্বংস হয়েছে। এর আগে ইস্পাহান ইউনিভার্সিটি অফ টেকনোলজিতেও হামলা চালানো হয়েছিল।
আইআরজিসি স্পষ্ট করে বলেছে, যতক্ষণ পর্যন্ত আগ্রাসীদের অন্তত দুটি বিশ্ববিদ্যালয়কে পাল্টা আঘাত করে ধ্বংস না করা হচ্ছে, ততক্ষণ এই অঞ্চলের সকল ইসরায়েলি ও মার্কিন বিশ্ববিদ্যালয়কে তারা লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। নিরাপত্তার স্বার্থে ওই অঞ্চলের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর সব কর্মকর্তা, অধ্যাপক ও শিক্ষার্থী এবং পার্শ্ববর্তী বাসিন্দাদের প্রতিষ্ঠানগুলো থেকে কমপক্ষে 1 কিলোমিটার দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিবৃতিতে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর উপর সম্ভাব্য হামলা এড়াতে দুটি শর্ত জুড়ে দিয়েছে আইআরজিসি। প্রথম শর্ত, মার্কিন সরকারকে আগামী 30 মার্চ সোমবার তেহরান সময় দুপুর 12টার মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে বোমা বর্ষণের নিন্দা জানিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিতে হবে। দ্বিতীয় শর্ত, ভবিষ্যতে তাদের আঞ্চলিক বিশ্ববিদ্যালয়গুলো অক্ষত রাখতে চাইলে মিত্রবাহিনীকে ইরানের বিশ্ববিদ্যালয় এবং গবেষণা কেন্দ্রগুলোতে আক্রমণ করা থেকে বিরত রাখতে হবে। বিবৃতিতে বলা হয়েছে, অন্যথায় এই হুমকি বহাল থাকবে এবং কার্যকর করা হবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা সামরিক অভিযান জোরদার করেছে ইরানের সশস্ত্র বাহিনী ও আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলো। শনিবার আইআরজিসি এবং ইরানি সেনাবাহিনী অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে একযোগে একাধিক সফল অভিযান পরিচালনা করেছে। আইআরজিসি জানিয়েছে, গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর মার্কিন ইসরায়েলি জোটের উস্কানিমূলক হামলার পর থেকে এখন পর্যন্ত তারা 85 ধাপে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছেন। শনিবার ইয়া রাসূলুল্লাহ নামে পরিচালিত এই অভিযানে শিল্প খাতের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দখলদারদের বেশ কিছু শিল্প প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। অভিযান চলাকালে মার্কিন বিমান বাহিনী ইরানি উৎক্ষেপণ প্ল্যাটফর্মগুলোতে আঘাত হানার চেষ্টা করলে তা প্রতিহত করে আইআরজিসির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এ সময় সিরাজ শহরের আকাশে একটি মার্কিন MQ-9 স্ট্র্যাটেজিক ড্রোন এবং দক্ষিণ ফার্স প্রদেশে একটি মার্কিন F-16 যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমানটি সৌদি আরবের একটি বিমানবন্দরে অবতরণ করার আগেই ধ্বংস হয়ে যায় বলে জানানো হয়েছে। এদিকে ইরানি সেনাবাহিনীর ড্রোন ইউনিট হাইফা বন্দরে অবস্থিত ইসরায়েলি সামরিক মহাকাশ কমপ্লেক্সের ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং রাডার সেন্টার এলটায় হামলা চালিয়েছে। একই সঙ্গে বেন গুরিয়ন বিমান ঘাঁটির জ্বালানি সংরক্ষণাগারগুলোতেও এক ঝাঁক ড্রোন দিয়ে আঘাত হানা হয়। তাছাড়া বন্দর আব্বাস অঞ্চলে ইরানি নৌবাহিনীর গুলিতে মার্কিন সামরিক বাহিনীর একটি লুকাস ড্রোন ধ্বংস করা হয়েছে। ইরানের জাতীয় বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের তথ্য অনুযায়ী এ পর্যন্ত ইরানের সমন্বিত নেটওয়ার্কের মাধ্যমে ভূপাতিত হওয়া ড্রোনের সংখ্যা 135-এ পৌঁছেছে। লেবানন এবং তার জনগণকে রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ইসরায়েলি বাহিনীর উপরে এক ঝাঁক বিধ্বংসী হামলা চালিয়েছে হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধারা। এসব হামলায় ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আত্মঘাতী হামলার মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনীর কৌশলগত ঘাঁটি, গোয়েন্দা দপ্তর এবং ট্যাঙ্ক বহরকে লক্ষ্যবস্তু করা হয়। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা উত্তর ইসরায়েলের কৌশলগত সামুদ্রিক পর্যবেক্ষণ ও নজরদারি কেন্দ্র স্টেলা মারিস ঘাঁটিতে উন্নত মানের ক্ষেপণাস্ত্র দিয়ে নির্ভুল আঘাত এনেছেন। এছাড়াও হাইফা শহরের দক্ষিণ পূর্বে অবস্থিত নেশার ঘাঁটি এবং সফাদ শহরের উত্তর পূর্বে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান সদর দপ্তর মিশার ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়। সফাদ শহরের উত্তরে ইসরায়েলি বাহিনীর উত্তর আঞ্চলিক কমান্ডের সদর দপ্তর দাদো ঘাঁটিও রকেট হামলার শিকার হয়েছে। বিবৃতিতে বলা হয়, উত্তর ইসরায়েলের দান বসতিতে ইসরায়েলি গোলন্দাজ অবস্থান, রামত নাফতালি ব্যারাক এবং ইয়ারা ব্যারাকে এক ঝাঁক আত্মঘাতী ড্রোন পাঠিয়ে হামলা চালানো হয়েছে। এছাড়াও হাকির ইয়াত এলাকার সামরিক অবকাঠামোতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালান প্রতিরোধ যোদ্ধারা। দক্ষিণ লেবাননের বাইদার আলা ফাকানি এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি বড় মুভমেন্ট লক্ষ্য করার পর প্রতিরোধ যোদ্ধারা তাদের কৌশলে একটি নিশ্ছিদ্র ফায়ার অ্যাম্বুশে প্রলুব্ধ করে। রকেট, কামানের গোলা এবং ড্রোনের সমন্বয়ে চালানো এই হামলায় ওই এলাকা কার্যত একটি কিলিং জোনে পরিণত হয়। এতে বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। যুদ্ধক্ষেত্রে ইসরায়েলের মার্কাভা ট্যাঙ্ক হিজবুল্লাহর প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আল কান্তারা, আল বায়াদাহ এবং ডিবল শহরে গাইডেড মিসাইল ও ড্রোনের আঘাতে বেশ কয়েকটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করা হয়। এছাড়াও আল বায়াদাহ এলাকায় একটি ইসরায়েলি হামার গাড়ি এবং একটি নামিরা সাঁজোয়া যান সরাসরি হামলার শিকার হয়। হিজবুল্লাহ জানিয়েছে, শনিবার ইসরায়েলের সামুদ্রিক সাইটের যোগাযোগ ও নজরদারি সরঞ্জাম তাদের ড্রোনের আঘাতে ধ্বংস হয়।
যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে এবার নতুন এক শর্ত দিয়েছে ইরান। তেহরান এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর উপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি চাইছে। একই সঙ্গে এই নৌপথ ব্যবহার করা জাহাজগুলো থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনা করছে। টোল থেকে বছরে কয়েকশো কোটি ডলার আয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজির প্রায় 1/5 এই সরু জলপথ দিয়ে পরিবহন করা হয়। দীর্ঘদিন ধরেই ইরান এ পথকে তাদের সবচেয়ে শক্তিশালী ভূরাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় বিশ্ব বাণিজ্যে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণের কৌশল হিসেবে প্রণালীটির পূর্ণ নিয়ন্ত্রণ চাইছে ইরান। ব্লুমবার্গ ইকোনমিক্সের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রধান দিনা এসফান্দিয়ারি বলেন, বিশ্ব অর্থনীতিকে হাতের মুঠোয় নেওয়া যে কত সহজ তা ইরান এবার ভালোভাবেই বুঝতে পেরেছে। আয়ের নতুন উৎস হিসেবে তারা এখন একে কাজে লাগাতে চাচ্ছে। ইরানের এমন পরিকল্পনা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই পদক্ষেপকে অবৈধ ও বিপজ্জনক বলে আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। তার মতে, আন্তর্জাতিক জলপথে এমন খবরদারি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং বিশ্ববাসীকে এ পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অন্যদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি তার প্রথম ভাষণে স্পষ্ট করে বলেছেন, হরমুজ প্রণালী অবরোধের সুযোগ ইরান কোনোভাবে হাতছাড়া করবে না। বিশ্লেষকদের মতে, ইরান যদি সত্যি টোল আদায় শুরু করতে পারে তবে তাদের মাসিক আয় মিশরের সুয়েজ খালকেও ছাড়িয়ে যেতে পারে। সিএনএনের এক হিসাব বলছে, প্রতিদিনে পথ দিয়ে যাওয়া প্রতিটি বড় তেলবাহী ট্যাঙ্কার থেকে $20 লাখ ফি নিতে পারলে ইরানের মাসে আয় হবে $80 কোটি বেশি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত নীতি ও স্বৈরাচারী আচরণের প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে আবারও বিশাল গণবিক্ষোভ হয়েছে। নো কিংস আন্দোলনের তৃতীয় এই দফায় দেশটির প্রধান প্রধান শহরগুলো কার্যত স্থবির হয়ে পড়েছে। এর আগে এই আন্দোলনে প্রায় 70 লাখ মানুষের অংশগ্রহণ দেখা গিয়েছিল। আন্দোলনকারীরা প্রেসিডেন্টের বিতর্কিত নীতিগুলোর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, যার মধ্যে রয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ, কঠোর ফেডারেল অভিবাসন নীতি এবং জীবনযাত্রার লাগামহীন ব্যয় বৃদ্ধি। আয়োজকদের মতে, ট্রাম্প একজন অত্যাচারী শাসকের মতো আমাদের উপর রাজত্ব করতে চান, কিন্তু এটি আমেরিকা। এখানে ক্ষমতা জনগণের হাতে, কোনো রাজা হতে চাওয়া ব্যক্তি বা তার কোটিপতি বন্ধুদের হাতে নয়। শনিবার দিনভর নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং লস এঞ্জেলসে প্রায় প্রতিটি বড় শহর ছিল জনসমুদ্র। ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভকারীরা লিঙ্কন মেমোরিয়ালের সিঁড়ি থেকে শুরু করে ন্যাশনাল মল পর্যন্ত এলাকা কানায় কানায় পূর্ণ করে তোলেন। তারা ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং অন্যান্য কর্মকর্তাদের কুশপুত্তলিকা বহন করেন এবং তাদের পদত্যাগ ও গ্রেফতারের দাবি জানান। নিউ ইয়র্ক সিটির টাইমস স্কোয়ারে লাখো মানুষ জড়ো হওয়ায় মিড টাউন ম্যানহাটনের রাস্তাগুলো বন্ধ করে দিতে বাধ্য হয় পুলিশ। এবারের বিক্ষোভের অন্যতম প্রধান কেন্দ্র ছিল মিনেসোটা। গত জানুয়ারিতে ফেডারেল অভিবাসন এজেন্টদের হাতে 2 মার্কিন নাগরিক রেনি নিকোল গুড এবং অ্যালেক্স প্রেত্তি নিহত হওয়ার ঘটনায় সেখানে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সেন্ট পলেস সেন্ট ক্যাপিটাল ভবনের সামনে ডেমোক্রেট দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে কিংবদন্তি সঙ্গীত শিল্পী ব্রুস স্প্রিংস্টিন তার অভিবাসন বিরোধী নীতি বিষয়ক গান স্ট্রিটস অফ মিনিয়াপোলিস পরিবেশন করেন। বিক্ষোভ সব জায়গায় শান্তিপূর্ণ ছিল না। লস এঞ্জেলেসে রয়্যাল ফেডারেল বিল্ডিং ঘেরাও করে বিক্ষোভকারীরা সিমেন্ট ব্লক ও অন্যান্য বস্তু নিক্ষেপ করলে 2 জন ফেডারেল কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এ ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া শহরের একটি ফেডারেল কারাগারের কাছে ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ অমান্য করায় আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ সেখানে ভিড় সরাতে নন লেথাল ব্যবস্থা গ্রহণ করেছে। ডালাসেও বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের জেরে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।